আয়ান তো এক মহা চিন্তায় পড়ে গেল মৌয়ের মুখে শব্দটা শুনে। এ কি বলে গেল হঠাৎ করে? কিছুই তো বুঝলাম না। জিজ্ঞাসা করলেও বলল না। আচ্ছা, সার্চ দিব নাকি গুগলে? তাই করি। ফোনের ডাটা অন করে যেই না সার্চ দিতে যাবে তখনই নিচের থেকে ডাক পড়ল রাতের খাবারের জন্য। আয়ান এতে বেশ বিরক্ত হলো। আর কিছুক্ষণ পর ডাকলে কি হতো, আমি অর্ডারটা জেনে নিতাম। এরপর আয়ন বিরক্তিমাখা মুখ নিয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। সে গিয়ে মোয়ের সামনের চেয়ারে বসলো। সবাই খাবার খাচ্ছে। মোয়ের মনে হলো কে যেন তার পাতে গুঁতা দিচ্ছে। সামনে তাকাতে সে দেখলো আয়ান ভাত খাচ্ছে আর মুখ বাঁকিয়ে হাসি দিচ্ছে। ও, তার মানে এই কাজটা এনার। মো তাড়াতাড়ি করে নিজের পাটা সরিয়ে নিল। আয়ান এতে যে বেশ বিরক্ত হলো তার চেহারা দেখে বেশ বুঝতে পারলো মো। খাবার খাওয়া শেষে আয়ান মোর সাথে তখনকার বেলা কথাটা নিয়ে জিজ্ঞাসা করব, কিন্তু মো রান্নাঘরে গিয়ে সব গুছাতে লাগলো। আয়ান মোয়ের আশেপাশে থেকে বারবার বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছে, কিন্তু সে চুপ, কোনো কথাই বলছে না। অথচ মনে মনে সে বেশ মজা পাচ্ছে আয়ানকে এভাবে জ্বালাতে পেরে। আয়ান আর উপর না বে অহনার কাছে গেল। অহনা শোন, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল, কি কথা ভাইয়া? আচ্ছা, শালাঙ্গে মানে কি রে? আয়ানের কথা শুনে মোবাইল চোখ তুলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। অহনা ব্রুজরা তুলে জিজ্ঞাসা করলো, কেন রে ভাইয়া হঠাৎ এই শব্দের মানে জিজ্ঞাসা করছিস যে? এমনি, তুই বলতো। অহনা সন্দেহের সুরে আয়ানকে জিজ্ঞাসা করলো, মৌ বলছে তাই না? অহনার মুখে এ কথা শুনে আয়ান কিছুক্ষণ চুপ থাকলো। তারপর অসহায় ভাব নিয়ে বলল, ঠিক ধরেছিস। গুগলে সার্চ দিয়ে দেখতে যাব তখনই খাওয়ার জন্য ডাক পড়লো। এখানে এসে মৌকে বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ও কি ভালো মানুষ নাকি? বলল না সে, তাই ভাবলাম তোকেই জিজ্ঞাসা করি। আয়ানের এই কথা শুনে অহনা নিজের হাসি থামাতে পারছে না। এত হাসির কি বললাম? বল, কি বলেছ? না বললেই চলে যায়। আরে ভাই, আর রাগিস কেন এত? বলছি। বল। মৌ তোকে কোরিয়ান ভাষায় ভালোবাসি বলেছে। কোরিয়ান ভাষায় শালাঙ্গে মানে আই লাভ ইউ। এই কথা শুনে আয়ানের মাথায় হাত। মানতে হবে ভাইয়া, ময়ের জবাব নেই। এত সুন্দর করে সে তোর কাছে নিজের মনের কথাটা বলল। বাহ বাহ, কি সি সো ক্লেভার না? ক্লেভার না চাই, আজ তো একটা বেয়াদব মেয়ে। সোজা বাংলায় বললেই তো হয় না? এভাবে বলেই বেশি ভালো হয়েছে। সোজা বাংলায় তো সবাই বলে। আচ্ছা, তোর এটা জানিস কিভাবে? না জানার কি হলো? আমরা সুযোগ পেলেই কোরিয়ান সিরিয়াল দেখি। হি। ও তাই? ভালো, বেশি বেশি করে দেখ। পড়ালেখা নাই, কিছু নেই, সারাদিন এসবই দেখ। এই বলে আয়ান অহনার মাথায় হালকা থাপ্পড় দিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। মিসেস মৌ, তুমি তো বড়ই দুষ্টু হয়ে যাচ্ছ দিন দিন। আজকে একটা ব্যবস্থা করতে হবে দেখছি। আয়ান সোফায় বসে ফোন টিপছে। এর মধ্যে রুমে আসে। সে এসে শোয়ার প্রস্তুতি নিতে থাকে। আয়ানের এভাবে হুট করে কাছে আসায় এর মনে প্রাণ পাখি উড়ে গেল। তার বুক ভয়ে দূর করছে। আচ্ছা, হঠাৎ করে এভাবে আসো কেন? আমি কি ভয় পাই না নাকি? মনে হয় সবসময় ভয় দেখানোর ধান্দায় থাকো। তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি আবার কি করলাম? আর এভাবে দূরে রাখার মানে কি? ছাড়ো প্লিজ, আমার কেমন যেন লাগে। আবার একই কথা, আমি তোর স্বামী, সো এভাবে যেভাবে ইচ্ছে সেভাবে ধরবো তোকে। যখন তখন তোকে কাছে টেনে নিব আমি। এই বলে আয়ান চোখ টিপ দিল। আয়ানের এই কথা শুনে ভয়ে ডুব গিল। সে মনে মনে বলছে, না, এ ছেলে তো বড় সড়ো রকমের বজ্জাত দেখছি। কি হলো, চুপ করে আছিস কেন? আমি যে একটা প্রশ্ন করেছিলাম তার জবাব কই? আচ্ছা, আমি করলামটা কি? আমাকে বকা বানানোর জন্য তখন ওই ওয়ার্ডটা বলে গেলি না? এবার ব্যাপারটা বুঝতে পারলো। সে মুখ টিপে হেসে যাচ্ছে আর নিজেকে আয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আয়ান এটা বুঝতে পেরে মৌকে নিজের সাথে আরো শক্ত করে ধরল। তারা দুজন এত কাছাকাছি যে একজনের নিঃশ্বাসের শব্দ আরেকজন শুনতে পারছে। ময়ূরেতে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। আয়ান এটা বুঝতে পারছে বেশ, কিন্তু এবার সে মৌকে ছাড়লো না। মৌ তো আয়ানের চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। সে অন্যদিকে তাকিয়ে বলল, আমি বোকা বানালাম কই? যা বলার জন্য বলার অন্য ভাষায় বলেছি। বুঝতে না পারাটা তোমার ব্যর্থতা। আয়ান ময়ের মুখটা এক হাত দিয়ে দৌড়ে তার দিকে ফিরে এলো। তাই আমার ব্যর্থতা? তুই যে হঠাৎ করে এমন ভুলে গেলি, তো আমি কি করে বুঝতাম যে তুই তোর মনের কথা আমাকে বলেছিস? মুখ কিছুই বলল না। সে আয়ানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার ইচ্ছা করছে আয়ানের দিকে তাকিয়ে থাকতে। আজকে এই মানুষটাকে হঠাৎ এমন ভালো লাগছে কেন তার কাছে? আয়ান বুঝতে পারলো মৌ তার দিকে তাকিয়ে আছে। সে মুচকি হেসে মৌয়ের গলা হালকা করে একটা চুমু দিল।
তার এমন কাজে মৌ হতভম্ব হয়ে গেল, কিন্তু এমন কাজে মৌয়ের আবার ভালোও লাগছে। কিছুই বুঝছে না সে। অবাক বিষয় হচ্ছেটা কি, এখন পাগল হয়ে গেলাম নাকি আমি? একবার আয়ানের কাছে আসা খুব ভালো লাগে, মনে হয় যে এভাবেই অনেকটা সময় কেটে যাক। আবার একবার কাছে আসলে কেমন যেন একটা লাগে, তখন মনে হয় যে তাড়াতাড়ি ওর থেকে পালাতে পারলে বাসে। আমি নিশ্চিত পাগল হয়ে গিয়েছি। আয়ান মৌয়ের দিকে তাকিয়ে বলল, কি হলো, এভাবে আমার দিকে হঠাৎ চেয়ে আসিস কেন? কিছুক্ষণ আগেই না তুই আমার থেকে ছাড়া পেতে চাচ্ছিলি, এখন কি হলো আবার? কিছুই না, এমনি। আচ্ছা বল না, ভালোবাসি শব্দটা খুবই শুনতে ইচ্ছে করছে তোর মুখে থেকে, ভালোবাসি শব্দটা। মৌ বলল, আর কত ঘুরাবো বেচারাটাকে, বলেই দি যে আমি কতটা ভালোবাসি তোমাকে। মৌ কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি 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 তোমাকে, অনেক বেশি ভালোবাসি, তোমার ভালোবাসার থেকেও বেশি ভালোবাসি। এ বলেই আয়ানের বুকে মুখ লুকালো মৌ। আর আয়ানের আজকে অনেক ভালো লাগছে মৌয়ের মুখে ভালোবাসি কথাটা শুনে। সে নিজেই জানতো না যে সে মৌকে এতটা ভালোবেসে ফেলবে এই কয়দিনে। কারোর প্রতি কি এত কম সময়ের মধ্যে ভালোবাসা জন্মে, নাকি শুধুই ভালো লাগে? এটা না, এটা শুধু ভালো লাগে না, ভালোবাসাও। কারণ মৌকে ছাড়া আয়ানের নিজেকে শূন্য শূন্য লাগে, নিজেকে অপূর্ণ লাগে। হয়তো মৌকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তার জন্য। তার প্রেয়সীকে ছাড়া একটা দিনও কাটাতে পারেন নাকি সন্দেহ। মাঝে মাঝে মৌকে হারানোর চিন্তা হুট করে মাথায় আসলে কেমন যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে তার। অনেকক্ষণ এভাবে থাকে দুজন। হঠাৎ মৌ মাথা তুলে বলল, আজকে সারা রাত এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? পা ব্যথা হয়ে গেল, ইচ্ছে তো করছে এভাবে রাতটা পার করে দিই, কিন্তু তোর যেহেতু পা ব্যথা করছে তাই আর হলো না। বলে আয়ান মৌকে কোলে তুলে নেয়। এভাবে হুট করে না কোলে নেওয়ার মৌ অনেক অবাক হয়ে যায়। আয়ান মৌকে নিয়ে খাটে শুইয়ে দেয়, তারপর সে মৌয়ের পায়ের কাছে বসে পা টিপে দেয়। মৌ তো আয়ানের এই কাণ্ডে কি বলবে বুঝতে পারছে না, এবার পা টিপে দিচ্ছে, ব্যথা কমে যাবে। আর আমি তো এমনিই বললাম পায়ে ব্যথার কথা। আয়ান ব্রু কুচকিয়ে মৌয়ের দিকে তাকলো। তো আগে বলবি না? আমি কি জানতাম নাকি তুমি এভাবে আমার পা টিপে দিবে? আয়ান আর কিছু না বলে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে সে মৌকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছে। মৌ তো দম বন্ধ হওয়ার অবস্থা। নড়বি না তো, প্রতিদিন এভাবে ঘুমানোর অভ্যাস কর। মৌ কিছু না বলে ওভাবেই ঘুমানোর চেষ্টা করলো। সকালে মৌয়ের ঘুম আজকে আগে ভেঙে যায়। সে উঠে দেখে আয়ান ঘুমাচ্ছে, কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কি কিউট লাগছে আমার বরটাকে, মাশাআল্লাহ। এই বলে আয়ানের গালে আলতো করে একটা চুমু দিয়ে মৌ উঠে গেল। সে ফ্রেশ হয়ে নিচে গেল নাস্তা বানাতে সাহায্য করতে। এদিকে আয়ান উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে গেল। শুধু শার্ট প্যান্ট পরে বসে আছে সে, মৌয়ের জন্য ওয়েট করছে। উফে, মেয়েটা কি ভুলে গেল নাকি ওর কাজ? ডাক দে। আয়ান ডাক দিতে যাবে, তার আগে মৌ এসে হাজির হলো। সে আয়ানকে গুড়ি ওয়ালেট এগিয়ে দিল। আয়ান নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে পড়ে, আর মৌ আর অহনা কলেজের জন্য বেরিয়ে পড়ে। আগের চেয়ে অনেক বেশি কলেজ মিস দেয় তারা দুজন। অবশ্য বাসায় বসে সুযোগ পেলেই পড়তে বসে। আয়ান আজকে সন্ধ্যার দিকে বাসায় চলে আসে, সাথে বেশ কিছু ফলমূল, বিস্কিট ও প্রয়োজনীয় কিছু জিনিস আসছে আয়ানের কাছে। এসব দেখে মৌ, অহনা, দাদি আর আয়ানের আম্মু অবাক হয়ে যায়। কি ব্যাপার রে আয়ান, এত কিছু কেন হঠাৎ? কেউ আসবে নাকি? কালকে অহনাকে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা শুনে অহনার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে এটা শুনবে আশাই করেনি। কি বলছিস, হঠাৎ করে এসব কেন? হঠাৎ করে না, আমি অফিসে যাওয়ার পর আব্বু ফোন দিয়ে আমাকে ছেলেদের দেখতে আসার ব্যাপারে জানাই। তোমাদের সবাইকে সারপ্রাইজ দিব বলে আমি আব্বুকে জানাতে মানা করেছি, কিন্তু তাই বলে এমন হুটহাট করে? এসব একটু হুটহাট করেই হয় দাদি। আর তোমরা টেনশন করো না, ছেলে অনেক ভালো। আর এটা আব্বুর এক বন্ধুর ছেলে। ছেলেটা ডক্টর, নাম ফাহাদ। তারা মেয়ে খুঁজছিল, তো ওই আঙ্কেলের হঠাৎ অহনার কথা মাথায় আসে, তাই তিনি আব্বুকে ফোন করে সব জানায়, আর আব্বু রাজি হয়ে যায়। আচ্ছা মানলাম, সব ঠিক আছে, কিন্তু তোর আব্বুও তো বাসায় নেই, আর অহনা তো রাজি হবে না আমার মনে হয়, বলে তিনি অহনার দিকে তাকায়। তাকে দেখে মনে হচ্ছে আরেকটু হলেই কেঁদে দিবে। আরে কোনো সমস্যা হবে না, আমি আছি তো। ছেলেরা কালকে বিকেলের দিকে আসবে, তাই সব রেডি করে রেখো। আয়ানের এই কথা শুনে অহনা এবার কেঁদেই দিল। একদম জোরে জোরে কান্না করছে সে। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলল, আমি বিয়ে করব না, এত তাড়াতাড়ি আমাকে তোমরা ফর করে দিবে? আরে পাগলি, তোর কি কালকেই বিয়ে নাকি? জাস্ট দেখতে আসবে, আর তোর যদি পছন্দ না হয় তাহলে তো আর আমরা বিয়ে দিচ্ছি না। মৌ ঠিক বলেছ, তোর ইচ্ছার বিরুদ্ধে তো তোকে বিয়ে দিচ্ছে না।
না, আমি কোনো কথা শুনবো না, আমি এখন বিয়ে করবো না, ব্যাস। আয়ান মৌকে চোখের ইশারায় বলল অহনাকে বুঝাতে এই ব্যাপারে। মৌ এটা বুঝতে পেরে অহনাকে রুমে নিয়ে গেল। অনেক কথাবার্তা বলে শেষ পর্যন্ত অহনাকে রাজি করানো গেল। পরের দিন বিকেলে মৌ অহনাকে রেডি করাচ্ছে। অহনা বেশ ফর্সা, তাকে মোটামুটি সব কালারের শাড়িতেই মানে। আজকে একটা মেরুন কালারের শাড়ি পরে রেডি করালো মৌ। চোখে হালকা কাজল আর হালকা লিপস্টিক দিয়ে দিল। এটুকুতেই অহনাকে অনেক সুন্দর লাগছে। আরে আমার অহনা রে, তোকে এত সুন্দর লাগছে বলার বাইরে। ফাহাদ ভাইয়া দেখেই পাগল না হয়ে যায়। তুই চুপ কর না রে বোন, আমাকে একটু সাহস দে, প্রচণ্ড ভয় লাগছে। আরে এত ভয়ের কি আছে, বিকুল বেবি, বিকুল। হা, তুই যে টম সিচুয়েশনে পড়িস নি, তাই আমার অবস্থা বুঝতেও পারছিস না। হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু দেখিস ফাহাদ ভাইয়াকে দেখে তুই একদম নর্মাল হয়ে যাবে। এমনভাবে বলছিস যেন আমার সেনা পরিচিত। না, তা মিন করিনি। যাই হোক দোস্ত, তুই প্লিজ বিয়েতে রাজি হয়ে যাইস। কতদিন বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করি না। রাখ তোর অনুষ্ঠান, আমি চিন্তা করছি নিচে কি ওনাদের সামনে বসবো কীভাবে। আবার একবার মাথার মধ্যে ঘুরছে এই ফাহাদ দেখতে কেমন হবে। আমার মনে হচ্ছে অনেক হ্যান্ডসাম হবে, কি জানি কি হবে। তাদের কথার মাঝে আইন রুমে ঢুকলো। অহনাকে দেখে সে তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেল, আজ ছেলে দেখতে আসছে। তাকে বিশ্বাসই হতে যাচ্ছে না। মৌ ভাবলো মুহূর্তটা খুব বেশি ইমোশনাল হওয়ার আগে কিছু বলার দরকার। আচ্ছা, ছেলেপক্ষ চলে আসছে, এজন্য ডাকতে আসছিলাম। অহনাকে দেখে বলার কথা ভুলে গিয়েছে। তুই ওকে নিয়ে তাড়াতাড়ি নিছে। তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। আয়ন যাওয়ার পর মৌ অহনার শাড়ি আঁচল দিয়ে ডেকে দিল। আর মৌ আগে থেকে রেডি হয়েছিল। সে শাড়ির সাথে মাথায় হিজাব পরেছিল। অহনা রুম থেকে বের হওয়ার পর ভয়ে যেন তাকে আরও জোরে ঝুঁকে বসেছে। এখন ভয়ে রীতিমতো তার হাত গামছে। মৌ অহনাকে নিয়ে গিয়ে ছেলেপক্ষের সামনে বসালো। অহনা মাথা নিচু করে আছে আর মৌ গিয়ে আয়ানের পাশে দাঁড়ালো। অহনা সোফায় বসে আছে, রীতিমতো ঘামছে সে, কারণ এমন সিচুয়েশনে এর আগে সে কখনো পড়েনি। অহনাকে দেখতে ফাহাদ, তার আব্বু আর আম্মু এসেছে। ফাহাদ দেখতে বেশ হ্যান্ডসাম, গায়ের রং অহনার মতোই ফর্সা, চোখের রং হালকা খয়েরি, ফর্সা মুখের উপর এই রঙের চোখটাই যেন বেশি ভালো লাগে। ফাহাদ তো অহনাকে আসার পর থেকে দেখেই যাচ্ছে। এদিকে ফাহাদের আম্মু অহনাকে কিছু প্রশ্ন করলো। অহনা ভয়ে ভয়ে জবাব দিল। সে এখনো পর্যন্ত মাথা উঁচু করেনি। এদিকে আয়ান আর মৌ দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা আর ফাহাদকে দেখছে। তারা দুজন ফিসফিসিয়ে বলছে, ফাহাদ ভাইয়াকে দেখেছ? সে কখন থেকে আমাদের অহনার দিকে তাকিয়ে আছে। দেখলাম তো, আমি হলেও তোর দিকে এমনভাবে তাকিয়ে থাকতাম। আয়ানের এই কথা শুনে মৌ হালকা করে একটা কাশি দিল। কত তাকিয়ে থাকতে তা জানা আছে, তুমি তো তোমার মনাকে নিয়েই পড়ে থাকতে। এখানে মনা কোথায় থেকে আসলো? আর কখনো মনার নাম নিবি না। আচ্ছা ঠিক আছে, গুড গার্ল। জানিস আমার ইচ্ছা করছে তোকে আবার বিয়ে করে, একদম দুমদাম করে। শখ কত, ছোট বোনের বিয়েটা দাও তারপর। এর মধ্যে আয়ানের দাদি ডাকলো আয়ানকে। তিনি আয়ানকে রুমে এনে বললেন, শোন, ফাহাদের পরিবার চাচ্ছে যে এ বিয়েটা হোক। অহনাকে তাদের অনেক পছন্দ হয়েছে। ওনারা চাচ্ছে আজকে অহনাকে আংটি পরিয়ে রাখবে। আয়ান কিছুক্ষণ ভেবে বলে, দাদি আমি আব্বুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারে। তাই কর, কিন্তু তাড়াতাড়ি। এরপর আয়ান তার আব্বুকে ফোন দিয়ে এ বিষয়ে পরামর্শ নেয়। আয়ান ফোন রেখে দাদিকে বলে, আব্বু বলছে ফাহাদের ফ্যামিলি অনেক ভালো, বিয়েটা হয়ে গেলেই বরং ভালো, কারণ সেনা পরিচিত মানুষেরা। ঠিক আছে, তোর আব্বু যা বলে তাই করি। কথা শেষে আয়ানার দাদি রুম থেকে বের হয়ে আসে। আমাদের কোনো সমস্যা নেই এই বিয়েতে, আপনারা আজকেই অহনাকে আংটি পরিয়ে রাখতে পারেন। অনেক ভালো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার তো ইচ্ছে যত তাড়াতাড়ি অহনাকে আমাদের বাড়ির বউ করে নিতে পারি ততই ভালো। আপনাদের ফাহাদকে জিজ্ঞাসা করার কিছু আছে? না না, আমাদের ফাহাদকে অনেক ভালো লেগেছে। এমন ছেলে কি এখন খুঁজে পাওয়া যায় নাকি? এরপর ফাহাদের আম্মু বসা থেকে উঠে অহনার কাছে গিয়ে বসে। তিনি অহনার থুতনি ধরে মুখটা উঁচু করে, আপনাদের মেয়ে তো কুটিতে একটা, কে না চাইবে এমন মেয়েকে নিজের বাড়ির বউ করতে। এই বলে উনি নিজের ব্যাগ থেকে একটা আংটি বের করে অহনার হাতে পরিয়ে দিলেন। যেহেতু অহনার আঙ্গুলের মাপ ছাড়া আংটি পরানো হয়েছে, তাই একটু টাইট হয়ে গিয়েছে।
বাহ, আমাদের বাড়ির বউয়ের হাতে আংটিটা অনেক শোভা পাচ্ছে, কিন্তু আংটিটা ছোট হয়ে গিয়েছে। সমস্যা নেই, আমরা আজকেই তোমার হাতের মাপ নিয়ে আংটি অর্ডার করে আসবো। আংটি পরানো শেষে দাদি মৌকে বলল সবার জন্য মিষ্টি নিয়ে আসতে। মৌ এতক্ষণ অহনাকে দেখছিল, সে বুঝতে পারছে অহনা এসবে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কিছু রিয়েক্ট করবে নাকি কিছু বলবে বুঝতে পারছে না সে। শুধু বুঝতে পারছে যে অহনা অনেক কষ্ট পেয়েছে তাদের এমন হুটহাট ডিসিশনে। এদিকে অহনার অবস্থা করুণ। সে ভাবতেই পারেনি প্রথমবার দেখতে এসে তার বিয়ে ঠিক হয়ে যাবে। এখন প্রচুর কান্না পাচ্ছে তার, কিন্তু কান্না করতে পারছে না। ফাহাদের আম্মু আয়নের আম্মুর উদ্দেশ্যে বলল, ভাবি যদি কিছু মনে না করেন তাহলে আমার মনে হয় ফাহাদ আর অহনা আলাদা একটু কথা বলুক। আয়নের আম্মু খুব চিন্তায় পড়ে গেলেন। উনি ভাবছেন এভাবে কথা বলতে দেয়া কি ঠিক হবে। কিছুক্ষণ পর উনি জবাব দিলেন, ঠিক আছে ভাবি, ওরা দুজন কথা বলুক। অহনা আম্মু এই কথা শুনে শুধু হালকা অবাক হয়ে রইল। সে করুণ দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালো। সে চাচ্ছিল যে তার আম্মু এতে না বলুক, কিন্তু এমন কিছুই হলো না। এর মধ্যে মৌ চলে আসলো। তাকে দায়িত্ব দেওয়া হলো অহনার ফাহাদকে ছাদ পর্যন্ত পৌঁছে দেয়া। সে অহনার ফাহাদকে ছাদে দিয়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে সে স্থির থাকতে পারল না। খুব টেনশন হচ্ছে তার। কি বলবে অহনা, কি করবে? ফাহাদের সাথে আবার খারাপ ব্যবহার তো করবে না? এমন হাজারো চিন্তা তার মাথায় উকি দিচ্ছে। আয়ানের সাথে যে কথা বলে একটু হালকা হবে তারও উপায় নেই, কারণ আয়ান আম্মু দাদি আর ফাহাদের পরিবারের বিয়ের ব্যাপারে কথা বলছে। এদিকে অহনার অবস্থা তো যায় সোফায় বসার সামনে বসে কি কম অস্বস্তি ফিল করছিল যে এখন আবার এভাবে একা কথা বলতে পাঠালো তাকে। ফাহাদ মনে হয় অহনার সিচুয়েশনটা কিছুটা আন্দাজ করতে পারছে। সে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? রিল্যাক্স হও। এই কথা শুনে অহনা মুহূর্তে ভয় দূর হয়ে রাগ এসে যায়। সে মনে মনে বলছে, বাহ বাহ, প্রথম কথাতেই তুমি। তারপর আবার বলে রিল্যাক্স হও। আমার জায়গায় থাকলে বুঝছি রিল্যাক্স কিভাবে হতে হয়। অসহ্য। অহনার ভাবনার মাঝে ফাহাদ বলল, তুমি কি কিছু ভাবছ? অহনা নিজেকে স্বাভাবিক রেখে বলল, না না, তেমন কিছু না। আচ্ছা, তুমি তো আমাকে এখনো দেখোনি, তাই না? দেখবেই বা কি করে? মাথাটা একটু উঁচু করলে তো। ফাহাদের কথা শুনে অহনার কিছুটা রাগ লাগলো। সে বিরক্তি নিয়ে মাথা তুলল তার সামনের মানুষটাকে দেখার জন্য, কিন্তু ফাহাদকে দেখে তার সব রাগ চলে গেল, কারণ ফাহাদকে দেখতে একদম কিউট ইনোসেন্ট একটা বাচ্চার মতো লাগছে। অহনা তো ফাহাদকে দেখে ক্রাশ খেলো। সে ফাহাদের দিকে হা করে তাকিয়ে আছে। অহনার এভাবে তাকানো দেখে ফাহাদ মুচকি হেসে দিল। সে বলল, তো মিস অহনা, পছন্দ হয়েছে আমাকে? আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। ফাহাদের এই কথায় অহনা কিছুটা লজ্জা পেল, কিন্তু সেই কিছু বলল না। তো আমি কি ধরে নিব আমাকে তোমার ভালো লেগেছে? কারণ চুপ থাকায় সম্মতির লক্ষণ। ফাহাদের এই কথা শুনে অহনা মুখ ফিরিয়ে একটা হাসি দিল। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত নাকি কিছু জানবে আমার ব্যাপারে? না না, থাক, চলুন নিচে যাই। এরপর তারা দুজন ছাদের থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামছে। ফাহাদ হঠাৎ বলে উঠল, এখনো কি তোমার আগের মতো ভয় লাগছে? ফাহাদের এই কথাটা অহনাকে অনেক ভাবালো, কারণ আজব হলেও সত্য যে ফাহাদের সাথে কিছুটা কথা বলার পর তার একদম ভয় গায়েব হয়ে গিয়েছে। এ কি করে সম্ভব? এই মানুষটার মধ্যে কি আলাদা কিছু আছে? ফাহাদ আবার বলল, কি হলো? আমার জবাবটা পেলাম না তো। অহনা ভাবনার জগৎ থেকে ফিরে বলল, না, আর আগের মতো ভয় লাগছে না। অহনার এই জবাবে ফাহাদ বেশ খুশি হলো। তাদের নিচে নামা দেখে মৌ তাদের দিকে এগিয়ে গেল। সে অহনাকে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক? অহনা চোখের ইশারায় বলল যে সব ঠিক। এটা বুঝতে পেরে মৌয়ের বেশ শান্তি পেল। অহনার ফাহাদের বিয়ের তারিখ ঠিক হলো 2 সপ্তাহ পর। ফাহাদ আর তার পরিবার বিদায় নিয়ে চলে গেল। রাতে মৌ অহনার রুমে এসে বসলো কথা বলার জন্য। তার মানে এই জানার জন্য আকুফাকু করছে যে অহনা বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়া নিয়ে কিছু বলল না কেন। অহনা বসে বসে ফোন টিপছে আর মৌকে পর্যবেক্ষণ করছে, কারণ মৌ রুমে আসার পর থেকে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। কি ব্যাপার দোস্ত, তুই চুপ কেন? মৌ যেন অহনার একটা কথা শোনার জন্যই এতক্ষণ বসেছিল। মনে হচ্ছে তার
মুখের থেকে এখন ঝড়ের গতিতে কথা বের হবে। আমার থেকে কিছুই লুকাবি না, বুঝেছিস? আমাকে সব বল, যে সাদি কি এমন কথা হলো যে ফাহাদ ভাইয়ের সাথে বিয়েতে আর তুই মানাই করলি না? কালকে তো খুব কান্না করছিলি বিয়ে করবি না বলে। অহনা কিছুক্ষণ চুপ থেকে ভাবনি বলল, আমার মন আমার ইচ্ছা। এ কথা শুনে মোর রাগ উঠে গেল। সে অহনার মাথায় হালকা চাটি মেরে বলল, আমাকে বলবি না তুই? কথা কি আমার স্টাইলে বের করব, নাকি নিজে থেকেই বলবি? আচ্ছা রে, বলছি। তারপর অহনা মুখে সব বলে, জানিস মো, আমার কেন যেন মনে হচ্ছে ফাহাদ অনেক ভালো। ওনার সাথে থেকে আমি একটুও আনকমফোর্টেবল ফিল করিনি। সাদা ওনার সাথে কিছু কথা বলার পরেই আমার মন থেকে ভয় চলে যায়। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার থেকে ভালো লাইফ পার্টনার হয়তো পাবো না আমি। আমারও তাই মনে হচ্ছে। তোর ভাইয়েরও ফাহাদ তার পরিবারও অনেক ভালো লেগেছে। এভাবে করে রাত 12টা পর্যন্ত তারা গল্প করে। এর মধ্যে আবার দুজন বিয়ের অনুষ্ঠান বেশ কিছু প্ল্যানিংও করে ফেলে। গল্প শেষে মোর রুমে এসে দেখে আয়ান ঘুমিয়ে পড়েছে। সে চুপি চুপি গিয়ে আয়ানের পাশে শুয়ে পড়ল, যাতে আয়ান টের না পায়। সকালে আয়ান তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরিয়ে পড়ল, কারণ আজকে অফিসে অনেক কাজ। আবার আজকে আয়ানের আব্বুও কাজের থেকে চলে আসবে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎ দাদি আয়ানের আব্বুর উদ্দেশ্যে বলল, শোন আশরাফ, আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা আম্মা? ভাবছি যে অহনার বিয়ের সাথে আয়ান আর মোয়ের বিয়ের অনুষ্ঠান করলে কেমন হয়। দাদির এই কথায় সবার খাওয়া বন্ধ হয়ে যায়। আয়ানের আব্বু কিছুক্ষণ ভেবে বলে যে, আম্মা, আমারও মনে হয় আয়ান আর মোয়ের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলে। কারণ ওদের বিয়ে যেমন পরিস্থিতিতে হয়েছিল, আমাদের অনেক আত্মীয় ওদের বিয়ের ব্যাপারে জানে না। অহনার বিয়েতে যেহেতু সবাই আসবে, তাই একেবারে অনুষ্ঠান করে ফেললেই ভালো হবে। এই কথা শুনে সবাই অনেক খুশি হয়। আর আয়ান, তার যেন খুশি সীমানা নেই। তার তেমন বলছিল ধুমধাম করে আমার মৌকে বিয়ে করতে, একদম মন থেকে। মনে মনে সে দাদি আর আব্বুকে হাজারবার ধন্যবাদ দিল। আর অহনারও সেই খুশি লাগছে, কারণ তার অনেক আগের থেকে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে তার আর মৌয়ের বিয়ের সব অনুষ্ঠান একই সাথে হবে। আজ যেভাবে তার ইচ্ছাটা পূরণ হবে সে ভাবতেও পারেনি। মোরও বেশ ভালো লাগছে, কারণ সব মেয়েদের মতো তারও ইচ্ছে ছিল যে তারও বিয়ের অনুষ্ঠান হবে, বৌভাত হবে, সে অনেক সুন্দর করে সাজবে। কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। এখন অবশ্য সব ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে মৌ তার রুমে না গিয়ে অহনার রুমে যায়। উদ্দেশ্য একটাই, দুই বান্ধবী মিলে এই প্ল্যানিং করবে যে হলুদ বিয়ে বৌভাতে কেমন কালারের কেমন ডিজাইনের ড্রেস পরবে। তাদের ইচ্ছা যে দুজন একই ধরনের ড্রেস আপ করবে। এদিকে আয়ান বেচারা রুমে এসে বসে আছে। সে মৌয়ের জন্য ওয়েট করছে, কারণ অনেক কথা আছে মৌয়ের সাথে। সে মনে মনে হানিমুনের প্ল্যানিং পর্যন্ত করে ফেলেছে। এখন শুধু মৌকে বলার ফেলা, কিন্তু মেয়ের আসার কোনো নামই নেই। ওয়েট করতে করতে যে কখন সে ঘুমিয়ে পড়েছে তা নিজেও বুঝেনি। সকালে পাখির কিচিমিচির আওয়াজে আয়ানের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সে পাশে হাত দিয়ে দেখে যে মৌ নেই। থাকবেই বা কী করে? কালকে রাতে অহনা আর মৌ গল্প করতে করতে একসাথেই ঘুমিয়ে পড়েছে। মৌকে পাশে না পেয়ে আয়ানের একটু রাগ হলো বটে। সে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বিকেলে আয়ান অফিস থেকে ফিরে এসে দেখলো মৌ ব্যাগ গুছাচ্ছে। সে এতে বেশ অবাক হয়ে যায়, কারণ তার জানার মতো এখন কোথাও যাওয়ার কথা না। তাহলে মৌ কেন ব্যাগ গুছাচ্ছে? আয়ান নিজের কৌতূহল নিয়ে মৌকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমরা কি কোথাও যাচ্ছি? যাচ্ছি তো, কিন্তু আমরা না, শুধু আমি যাচ্ছি। এই কথা শুনে আয়ানের বুক ধক করে উঠলো, কারণ মৌকে ছাড়া থাকতে তার বেশ কষ্টকর। কি আবল তাবল বলছিস তুই? কোথায় যাবি একা একা তুই? আমার বাসায় যাব, কিন্তু একা না, ভাইয়া নিতে আসবে। কিন্তু এভাবে হঠাৎ করে তোর বাসায় যেতে হবে কেন? আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, এরপর না হয় একসাথেই যাবো নে। বিয়ে বলেই তো যাচ্ছি মানে? মো জবাব দিতে হবে, কিন্তু তার আগে অহনা এসে দরজা নক করে। মো তাড়াতাড়ি আয়, মাহাতাম ভাইয়া চলে এসেছে তোকে নিতে। তুই যা, আমি আসছি। আয়ানের সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে হুটহাট করে সব হয়ে যাচ্ছে কেন সে বুঝার টাইমটুকু পাচ্ছে না। মৌ আয়ানকে বলে, আরে তুমি চুপচাপ এভাবে দাঁড়িয়েই থাকবে, নাকি আমাকে এগিয়ে দিয়ে আসবে? কি হচ্ছে এসব মৌ? আমাকে একটু বলতো। কিছুই বুঝছি না। তুমি ব্যাগটা নিয়ে আসো তো নিচে, সেখানে সব জানতে পারবে। আয়ান আর
কোনো উপায় না পেয়ে মুয়ের সাথে ব্যাগ নিয়ে নিচে নেমে দেখে মাহাতাব আর তার আব্বু কি যেন কথা বলছে। মুকে নামতে দেখে মাহাতাব এগিয়ে আসলো, তারপর তাকে জড়িয়ে ধরলো। কতদিন পর দেখলাম আমার বোনটাকে, দেখেই মনটা জুড়িয়ে গেল। তাড়াতাড়ি বাসায় চল, আব্বু আম্মু ওয়েট করছে তোর জন্য। এসব দেখে আয়ান আর চুপ থাকতে পারলো না। সে বলল, এখানে হচ্ছেটা কি? আমাকে কি কেউ দয়া করে বলবে? আয়ানের এই কথা শুনে অহনা বলে, কি আর হবে, বই নিজের বাবার বাড়ি যাচ্ছে, সেখান থেকেই তুই ওকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবি, একদম সব রীতি মেনে। মূল কথা, তোদের শুধু যে বিয়ের অনুষ্ঠান হবে তা না, তোদের আবার নতুন করে বিয়ে হবে, এতে আরও বেশি মজা হবে। অহনার এসব কথা শুনে আয়ানের তো রাগ মাথায় উঠে গেল। সে বিড়বিড় করে বলছে, মজা না সাজা আমার জন্য? কিছু কি বললি ভাইয়া? এসব উল্টাপাল্টা আইডিয়াটা কার ছিল? কার আর হবে, আমাদের প্রিয় দাদির। এ কথা শুনে আয়ান অসহায় দৃষ্টিতে দাদির দিকে তাকালো। আর দাদি তো আয়ানকে দেখে মিটমিট করে হেসে যাচ্ছে। শুধু দাদি না, বাকি সবাই আয়ানের এই অবস্থায় হেসে যাচ্ছে। কিছুক্ষণ পর মাহাতাব বলল, মো চল তাড়াতাড়ি, আম্মু আমাকে অলরেডি 2বার ফোন দিয়েছে এই জানার জন্য যে আমরা কি বের হয়েছি নাকি। মো আয়ানের থেকে দৃষ্টি ফিরিয়ে বলল, চলো ভাইয়া। এরপর মাহাতাব মোয়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। পিছে পিছে মো আসছে। তারও বেশ খারাপ লাগছে আয়ানকে ছেড়ে যেতে, কিন্তু সবার জোর জবরদস্তিতে তাকে যেতেই হলো। সবাই দরজার কাছে এসে মৌকে বিদায় দিচ্ছে। আয়ানের তো মনে হচ্ছে কেউ তার কলিজাকে তার কাছ থেকে আলাদা করে দিচ্ছে। আয়ানের অবস্থা দেখে অহনা দাদির উদ্দেশ্য জোরে জোরে বলল, দাদি গো দাদি, তুমি কিভাবে পারলে 2টা কিউট সুইট লাভ বার্ডসকে আলাদা করতে? এদের দুজনকে দেখে তো আমার একটা কাহিনী মনে আসছে, ফার্দিসি জানানা নেহি মুঝে ছোড়কে। গানটা বলে অহনা সহ বাকি সবাই হেসে উঠে, শুধু আয়ান বাদে। সে রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকায়। আয়ান আর কিছু না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। খুব রাগ লাগছে তার, খুব। এখন মনে হচ্ছে সব কিছু ভাঙতে পারলে তার ভালো লাগতো। মো, তুই তো আমাকে একবার বলতি, তুইও বলি না। তোকে ছাড়া থাকতে যে আমার কতটা খারাপ লাগে তা বুঝাবো কি করে তোকে? আমার মনে হচ্ছে এখন তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আয়ান আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে গেল। ওয়াশরুম শাওয়ার নিতে। কিছুক্ষণ পানির নিচে থাকলে যে তার রাগ কিছুটা কমবে এটা জানে সে। প্রায় 10 মিনিট পর সে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে একা একা। তার একটু ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার দরজায় নক করে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখে যে দাদি আর আম্মু দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আয়ান কিছু না বলে আবার খাটের উপর বসে। দাদি গিয়ে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার উপর অনেক রাগ করেছিস তাই না? এই কথা শুনে আয়ান কিছু বলল না। দাদি আবারও বলল, জানিস আমার না খুব ইচ্ছা আমার নাতির প্রেম করা দেখবো আমি। দাদির এই কথা শুনে আয়ান বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না যে দাদি হুট করে এমন সব আজগুবি কথা কেন বলল। সে জিজ্ঞাসা দৃষ্টিতে দাদির দিকে তাকায়। দাদি আয়ানের দিকে সে আবার বললেন, দেখ, তোদের বিয়ের এখনো 2 সপ্তাহ, এর কিছুদিন কম দিন বাকি। তুই কিন্তু চাইলে এই কয়দিনটা একদম নিজের মনের মতো কাটাতে পারিস। দাদি, এসব কি বলছো তুমি? আমার মুখে ছাড়া একদম ভালো লাগছে না, আর তুমি আমাকে মন মতো সময় কাটাতে বলছো? এর মধ্যে আবার অহনা এসে যোগ দিল। সে আয়ানকে বলল, আরে ভাইয়া, দাদি সেটা বলেনি। দাদি বলেছি তুই চাইলেই কিন্তু এই কয়টা দিন মোর সাথে প্রেম করতে পারিস, যাকে বলে বিয়ের আগে প্রেম। বলেই অহনা, দাদি আর আম্মু মিলে হাসতে থাকে। আয়ান তো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, মানে তোমরা বলছো আমি মেয়ের সাথে প্রেম করব? আম্মু বলল, তা নয় তো কি, তোর ইচ্ছে মতো প্রেম করবি, কেউ কিছু বলবে না। আর দেখ, তুই কত ভাগ্যবান, তোর ফ্যামিলি তোকে ঠেলছে প্রেম করার জন্য। এমন ফ্যামিলি কয়জনের হয় বলতো? ভাইয়া, আম্মু একদম ঠিক বলেছে। জানিস, মো একদিন বলেছিল ওর খুব ইচ্ছা বরের সাথে প্রেম করবে, একদম ফিল্মের মতো প্রেম করবে। আর মোয়ের ইচ্ছা পূরণ করার এটা খুব সুন্দর একটা ওয়ে। তুই একদম ফিল্মের হিরোদের মতো মোয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবি, সারা রাত ফোনে কথা বলবি। চিন্তা করছিস একবারও এসব? আয়ন কি বলবে বুঝতে পারছে না। এরা যে এমন কথা বলবে, এমন সব প্ল্যানিং করবে তা ধারণাও করতে পারেনি সে।
আম্মু বললো, দেখ আয়ান, তুই এখন যে প্রেম করবি তাতে কিন্তু কোনো অপবিত্রতা থাকবে না, আর অবৈধ কিছু হবে না, কারণ তোরা আগে থেকে স্বামী স্ত্রী। অনেকের ইচ্ছা থাকে যে বিয়ের আগে প্রেম করবে, ময়ের অবশ্য ইচ্ছা বিয়ের পর প্রেম করবে। এভাবে কিন্তু ময়ের ইচ্ছাও পূরণ হচ্ছে। একবার ভেবে দেখিস সব। আয়ান খুশি মনে বলল, এতে ভাবার কি আছে? আমার ফ্যামিলির মহিলা দল যে এত ভালো তা কি আমি জানতাম নাকি? আর ময়ের ইচ্ছা অবশ্যই পূরণ করবো। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই সুইট দাদি, আমাকে নিয়ে যে তুমি এত ভাবো তা কি জানতাম আমি? দাদি বেশ ভাব নিয়ে বলল, হয়েছে, আর এত ফার্ম দিতে হবে না, আমার নাতি না তো এটুকু তো খেয়াল রাখতেই হয়। যা ভাইয়া, জিলে আপনি জিন্দিগি বলে অহনা খিলখিল করে হেসে দেয়, কিন্তু তার মনটা একটু খারাপ হয়ে ওঠে। তারও বেশ ইচ্ছে হচ্ছে আয়ানার ময়ের মতো এভাবে প্রেম করতে, কিন্তু তা হওয়া পসিবল না, হওয়া উচিত না। ফাহাদ এই পর্যন্ত তাকে ফোন দেয়নি, নাম্বারই কালেক্ট করেছে নাকি কে জানে। আয়ানের সাথে সবাই কিছুক্ষণ কথা বলিয়ে চলে যায়, আর আয়ান শুয়ে রেস্ট নেয়। তার মনটা এখন অনেক খুশি। ঘণ্টাখানেক আগেও যে সে এত রাগ করছিল, এখন একটু রাগ নেই তার। আর এদিকে মো বাসায় এসে তার আব্বু আম্মু ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে গল্প করে, তারপর রাগের খাবার খেয়ে রুমে আসে সে। কিন্তু রুমে এসে তার আর মনটা খারাপ হয়ে যায়। আবার আয়ানের কথা তার খুব মনে পড়ছে, ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু সে তো আর জানে না আয়ান আর বাকি সবার প্ল্যানিং। আয়ানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা চিন্তা করতে যে কখন চোখ ঘুমিয়ে যায় সে টের পায় না। ঘুম ভাঙে ফোনের রাজে মুহূর্তে তার ইচ্ছা করছে ফোনটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে। গুনগুন চোখে সামনে থাকে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30 বাজে। সে বিরক্তি নিয়ে বলল, উফ, কে রে এই অসময়ে ফোন দিয়েছে, ঘুমটাই নষ্ট করে দিল। এরপর ফোন হাতে নিয়ে দেখে আয়ান ফোন দিয়েছে। মুহূর্তে তার ঘুম উধাও হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা বলছে না। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আয়ানই কথা শুরু করলো, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আয়ানের এই কথা শুনে মৌ কিছু বলে না, শুধু চুপচাপ শুনে। কি হলো, কথা বলিস না কেন? মৌ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আমার কাছে বলার মতো কেউ না, আমার মনের মধ্যে সবসময় তুমি আছো, থাকবে। তো আমাকে একবারও ফোন দিসনি কেন? আমার বাসায় আসার পর থেকে ভালো লাগছিল না, কেন যেন খুব কান্না পাচ্ছিল। তোমার সাথে কথা বলার সময় যদি আমার কান্না চলে আসে, তাই আমি ফোন দিইনি। আচ্ছা শোন না, তোকে না খুব দেখতে ইচ্ছে করছে। কয়েক ঘন্টা হলো গিয়েছিস, কিন্তু মনে হচ্ছে কতটা বছর দেখা করিনি আমরা। আমি তাহলে ভিডিও কল দে? ভিডিও কল কেন? আমার ইচ্ছে তোকে সরাসরি দেখতে ইচ্ছে করছে। এখন এত রাতে সরাসরি কিভাবে দেখা সম্ভব? চাইলে অনেক কিছুই সম্ভব। তুই আর কোনো কথা না বলে তোর রুমের বারান্দায় আয়। আয়ানের এই কথা শুনে মৌ কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আসলে আয়ান এখন কোথায়। সে বারান্দায় গিয়ে তাই দেখলো, যা সে আন্দাজ করেছিল। আয়ান নিচে দাঁড়িয়ে আছে। মৌরা ভাড়া বাসায় থাকে। যে বাড়িটায় তারা থাকে তার 3 তলা, আর 3 তলা টপ ফ্লোরে, মানে 3 তলায় থাকে আয়ান তাদের বাসার সামনে যে খালি জায়গা আছে সেখানে দাঁড়িয়ে মৌর জন্য ওয়েট করছিল। মৌ বারান্দায় যাওয়ার পর আয়ান যেন তার প্রাণ ফিরে ফেলে মৌকে দেখে। মৌয়েরও খুব ভালো লাগছে আয়ানকে দেখে। দুজনকে দেখে দেখেই প্রায় 5 মিনিট পার করলো। মনে হচ্ছে তোকে কতদিন দেখি না। মৌয়ের জবাবে কিছু বলেনি, শুধু মুচকি হাসি দিয়েছে। রাস্তায় বড় বড় সোডিয়াম বাতিতে মৌয়ের চেহারা মনে হচ্ছে আরো সুন্দর দেখাচ্ছে আয়ানের কাছে। মৌদের বাসা রাস্তার সাথে হওয়ায় তাদের রুমগুলোতেও ওসব আলো পড়ে। ফলস্বরূপ মৌয়ের যে রুমে থাকে সে রুম আবছা আলো এসে পড়েছে। এখনো দুজন চুপ হয়ে আছে। তাদের এই চুপচাপ মুহূর্তটা সাক্ষী হচ্ছে রাতের আকাশে পাশে জোনাকি ফোকাগুলো, জিকে ফোকাগুলো শব্দ এই মুহূর্তটা সম্পূর্ণ নীরব হয়নি। তারা তাদের মতো ডেকেই চলছে, আর নিস্তব্ধের রাতটাকে তারা নিজেদের আওয়াজে মাতিয়ে রাখছে। কিছুক্ষণ পর মৌ হেসে বলল, আমার নিজেকে কোনো উপন্যাসের চরিত্র মনে হচ্ছে, মানে নিজেকে একজন প্রেমিকা মনে হচ্ছে। মৌয়ের এই কথা শুনে আয়ানও হেসে উঠল। তো আমাকে কি কোনো উপন্যাসের বর্ণনা করা প্রেমিক থেকে কম মনে হচ্ছে নাকি? তা অবশ্য ঠিক। জানিস, আমার কাছে এমন লুকোচুরি দেখা করাতে আলাদা একটা ফিলিংস আসছে। মনে হচ্ছে আমাদের পরিবার আমাদের এক হতে দিবে না, দেখা করতে দিবে না, তাই আমরা এমনভাবে দেখা করছি।
আয়ানের এই কথা শুনে মুখ খিলখিল করে হেসে দিল, আর আয়ান মন্ত্রমুগ্ধের মতো সেই হাসি শুনছে। এভাবে প্রায় রাত 2টা পর্যন্ত গল্প করে। পরের দিন বিকালে মাহতাব অফিস থেকে আসার সময় একটা পার্সেল নিয়ে আসে। সে বাসায় ঢুকে আগে মৌকে ডাক দেয়। মৌ দিকে তাড়াতাড়ি আয় তো। কি হয়েছে ভাইয়া, এত ডাকছো কেন? তোর জন্য কে যেন কিছু একটা পাঠিয়েছে। দারোয়ান আঙ্কেলকে আবার সে বলেও দিয়েছে যে তুই ছাড়া অন্য কেউ যেন পার্সেলটা না খোলে। আমার জন্য কে কি পাঠাবে? মানুষ তো আছে পাঠানোর জন্য, সেই পাঠিয়েছে নিশ্চয়। এ বলে মায়ের তাও মুখ টিপা হাসে। এদিকে মৌ তো লজ্জা পেয়ে যায়। সে কোনো রকমের পার্সেলটা নিয়ে রুমে এসে দরজা আটকিয়ে দেয়। পার্সেলটা একদিকে সে খুলছে আর অন্যদিকে বুকের দুক বাড়ছে। সে পার্সেলটা খুলে অবাক হয়ে যায়। সেখানে বকুল ফুলের শুকনো মালা আর হালকা লাল রঙের একটা শাড়ি দেওয়া। সে এমন কিছু আশা করেনি। বকুল ফুলের মালা নিয়ে শুকছে সে। অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয় বকুল ফুল থেকে। কিছুক্ষণের মধ্যে ফুলের গন্ধে সারা ঘর মৌ করছে। মৌ এক হাতে শাড়ি আর অন্য হাতে বকুল ফুলের মালা নিয়ে আয়ানের কথা ভাবছিল। তখনই আচমকা আয়ানের ফোন আসে। এভাবে হুট করে ফোন বাজায় সে কিছুটা ভয় পেয়ে যায়। সে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কোনো কথা আসতে না। হঠাৎ করে আয়ান গান ধরল, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন কি আর রাতে লুকাবে, মুছে না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। গান শেষে আয়ান কিছুক্ষণ চুপ করে ছিল। দুপাশে নীরবতা কাজ করছে। এতক্ষণে এক ধ্যানে গান শুনছিল। আয়ানের কণ্ঠ অসম্ভব সুন্দর লাগছে তার কাছে। এই গানটা তার ফেভারিট গানের মধ্যে একটা। এই গান কেমন লাগলো? সব গিফট অনেক সুন্দর, সব কিছুই আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই মালা কোথায় পেলে তুমি? সেটা তো না জানলেও চলবে। এভাবে প্রায় 1 ঘন্টা কথা বলে তারা। কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারে না তারা। আগে মৌ ভাবতো মানুষ এত কথা বলে কিভাবে। এখন নিজে সেই সিচুয়েশনে পড়ে বুঝছে যে মানুষ কিভাবে এত কথা বলে। এভাবে দেখতে দেখতে দিন চলে যেতে লাগলো। আয়ান আর মৌ প্রতিদিন রাতে ফোনে কথা বলে, আর আয়ান প্রতিদিন মৌকে এটা সেটা নানান কিছু গিফট করে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। আয়ানদের বাসাতে যেমন মেহমানপূর্ণ, মৌদের বাসাতে এমন অবস্থা। মানুষের গিজ করছে সব রুম। এই কয়েকদিন মৌ আয়ানের সাথে যেমন কথা বলছে, বাড়িতে এত মেহমান থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। যখনই আয়ানের সাথে একটু কথা বলতে যাবে হয় বড়রা কোনো কারণে ডাক দেয়, না হয় ছোটরা দুষ্টমি করে। আর এদিকে অহনা আর ফাহাদ সুযোগ পেলেই ফোনে কথা বলে। এদের দুজনকে সারাদিন ফোনের সাথে বেঁধে দিলে হয়তো এরা খুশি হতো। এই কয়েকদিনে অহনার মনে ফাহাদের জন্য ভালোবাসা জন্মে গিয়েছে। আর ফাহাদ তো দেখতে যাওয়ার দিন থেকে অহনাকে একটু একটু করে ভালোবেসে ফেলে, যা এই কয়দিনে আরও বেড়েছে। আজকে মৌ আর অহনার মেহেদি অনুষ্ঠান, তবে যার যার বাসায়। আবার হলুদের অনুষ্ঠান আর বিয়ে হবে একটা কমিউনিটি সেন্টারে। হলুদের অনুষ্ঠান 3 পরিবার একসাথে থাকবে। বাসায় 2 জন মেহেদি আর্টিস্ট এনে মৌকে মেহেদি দেওয়া হচ্ছে। আজকে মৌয়ের নিজেকে মনে হচ্ছে সে নতুন বউ। যদিও বিয়ে আগে হয়েছে আছে তার, কিন্তু এত আয়োজন দেখে নিজেকে নতুন বউ মনে করা স্বাভাবিক। 2 হাত ভর্তি মেহেদি হাতে বসে আছে সে। কোনো কাজই করতে পারছে না সে। একটু যে মজা করবে তার উপায় নেই। যদি মেহেদি নষ্ট হয়ে যায়, এই মেহেদি নিলে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষদের মধ্যে একজন লাগে। না নড়া যায়, না নিজে কিছু করা যায়, শুধু বসে থাকা ছাড়া। আর এদিকে অহনার মনটা খারাপ বেশ। একদিকে একটু আনন্দও লাগছে, আবার অন্যদিকে খারাপও লাগছে। আনন্দ লাগছে এই জন্য যে সে তার ভালোবাসার মানুষকে পাবে, আর খারাপ লাগছে এই জন্য যে এই ফ্যামিলিকে তার ছেড়ে যেতে হবে। কিছুদিন পরই সে এই বাড়ির মেহমান হয়ে যাবে। একথা চিন্তা করতে এক ধরনের ছাপা কান্না অনুভব করে সে। কেউ পানি না দেখলেও আয়ান ঠিকই তার বোনের চোখের পানি দেখে। আয়ান গিয়ে অহনার মাথায় হাত রেখে বলে, আমার বোনটার কি হয়েছে? মনটা অনেক খারাপ বুঝি? আয়ানের কথা শুনে অহনা আর নিজেকে আটকে রাখতে পারল না। আয়ানকে ধরে হু হু করে কেঁদে দিল সবার সামনে। হঠাৎ কারোর এমন কান্নার আওয়াজে সবাই অহনার দিকে তাকায়।
আয়ান আবারও অহনার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, এভাবে কান্না করার কি আছে? ভাইয়া, আমি তোদেরকে ছেড়ে যাব না। এ কেমন কথা হলো? আমার কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব কষ্ট লাগছে। তো আমাদের মনে হয় কষ্ট লাগছে না? একদিন না একদিন তো তোকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি না। এই বলে অহনা আরেক দফা কেঁদে দিল। আর কাঁদবি না তো? আমার কিন্তু ভালো লাগছে না। অহনা আয়ানের কোনো কথা না শুনে কান্না করেই যাচ্ছে। আশেপাশে দাদি আব্বু আম্মু নেই, থাকলে সে আরও কাঁদত। আয়ান অহনার কান্না থামানোর জন্য বলল, তুই বিয়ে না করলে আমি মামু হব কিভাবে? আমার খুব ইচ্ছে কেউ আমাকে কিউট কিউট ভয়েসে মামু ডাকবে। আয়ানের এই কথা শুনে অহনা চুপ হয়ে যায়। তার এই কথায় বেশ লজ্জা লাগছে। আয়ান দেখে হেসে বলল, বাহ, আমার এই কথা তো ম্যাজিকের মতো কাজ করলো। আয়ানের কথায় অহনা কিছু বলল না, চুপ হয়ে রইল। আচ্ছা, তুই মেহেদি লাগা, আমার কিছু কাজ আছে, আমি আসি। এই বলে আয়ান সেখান থেকে উঠে চলে যায়। মো একা একা বসে আছে সেই কখন থেকে। কেউ তার পাশে বসার সময়টুকু পাচ্ছে না। তার কাজিনরাও না, সবাই সেই নানা কাজে ব্যস্ত। এভাবে বসে থাকতে থাকতে তার ঘুম লেগে যাচ্ছে। সে হালকা চোখ বুজেও ফেলেছিল, কিন্তু কারোর ডাকে তার সেই আধো আধো ঘুম ভেঙে যায়। চোখ মেলে সে দেখে তার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। নাম তার মাহি, 8 বছরের একটা মেয়ে। সে বেশ পটু, কিন্তু তাকে বেশ চুপচাপ। অথচ একবার কথা বলা শুরু করলে তাকে থামানো দায় হয়ে যায়। মাহিকে দেখে বলল, কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে? আপু শোনো, আমার সাথে একটু ছাদে চলো না। এই সন্ধ্যার সময় ছাদে কেন? একটা জিনিস দেখাবো তোমাকে। ছাদে আবার কি জিনিস? এখানে নিয়ে আসো, যাও। আরে না, সেটা ছাদেই দেখতে পাবে, এখানে আনা যাবে না। এই হাত ভরা মেহেদি নিয়ে আমি এখন ছাদে যাব? তোমাকে যেতেই হবে। আচ্ছা চলো দেখি, তোমার কি এত জিনিস। এরপর মাহি আর মৌ ছাদে আসে। মাহি মৌকে ছাদের দরজা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ছাদ থেকে চলে যায়। মৌ তো বুঝতে পারে না এসবের কিছুই। এই মেয়েটা আমাকে ছাদে নিয়ে আসলো কিছু দেখানোর জন্য, আর নিজেই এখন চলে গেল। হঠাৎ কেউ ছাদের দরজা আটকিয়ে দেয়। মৌ তো খুব ভয় পেয়ে যায়। দিয়ে ভিড় করে বলছে, এখন ছাদে কে আসবে? তারপর আবার দরজা আটকিয়ে দিল কেন? মৌয়ের তো ভয়ে গলা শুকিয়ে আসছে। সে দেখলো মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এবার বয়সে জোরে চিৎকার দিতে যাবে, কিন্তু সে মানুষটা তাড়াতাড়ি গিয়ে তার মুখ চেপে ধরে। এদিকে বয়মে জড়সড় হয়ে আসছে, কিন্তু মানুষটা কাছে আসতে সে বুঝতে পারলো এটা আর কেউই না, বরং আয়ান। মনের তো আয়ানকে দেখে খুব রাগ হলো, কারণ এভাবে ভয় পাইয়ে ছাদে আসার কি দরকার ছিল। আয়ান মৌয়ের মুখ ধরে রাখায় মৌ এর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আয়ানকে চোখের ইশারায় বলল মুখ থেকে হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরায়। ও এভাবে কেউ মুখ ধরে রাখে? সরি, আসলে তুই চিৎকার করতে যাচ্ছিলি তো, তাই মুখ চেপে ধরেছিলাম। যাই হোক, এভাবে হঠাৎ করে আসলে তো এমন চিৎকার করবই। কিন্তু তুমি এখানে কেন? আজব তো, এখানে আসলেও সমস্যা? আমার শ্বশুর বাড়ি, আমি আসছি, তোর কি সমস্যা? যেটা তোমার শ্বশুর বাড়ি সেটা আমার বাবার বাড়ি। আর এতই যখন শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে করেছিল, সবার সামনে দিয়েই আসতে। এভাবে আসার কোনো দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। সবার সামনে দিয়ে আসলে তোর সাথে আর দেখা করা হতো না। আর সে তো 2 দিন পরেই দেখা করা যায়। আর প্রতিদিন কি তোমার ভূতে আসতো নাকি আমাকে দেখতে? কিছু না বলে মৌকে পাশের দেয়ালের সাথে চেপে ধরল। তার এমন হুটহাট কাজে মৌ আবারও একটু ভয় পেয়ে গেল। কখন থেকে তুই বকবক করে যাচ্ছিস? একটু চুপ থাকতে পারিস না?
মৌ দুষ্টুমি করে বলল, মোটেও না, আমার চুপ থাকতে ইচ্ছে করছে না। আমি বকবক করব, আমি কথা বলবো, আমি চিৎকার করব। মৌয়ের কথা শুনে আয়ান হুট করে মৌয়ের গলার মুখ গুজল। মৌ তো এমন করায় একদম ফ্রিজড হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে আয়ানকে ঠেলে সরাতেও পারছে না, কারণ হাতে মেহেদি দেওয়া। আয়ানের নিঃশ্বাস মৌয়ের গলায় পড়ায় সে বারবার কেঁপে উঠছে। এদিকে কিছু বলতেও পারছে না, আবার আয়ানকেও সরাতে পারছে না। কি এক অবস্থায় সে পড়ে গেল। কিছুক্ষণ পর আয়ান মৌয়ের গলা থেকে মাথা উঠালো। সে দেখল মৌ চোখ বুজে আছে। সে আলতো করে মৌয়ের চোখে চুমু দিল। আয়ান সরে গেলে মৌ তার চোখ খুলে। কি হলো এখন? এবার কথা বলো। মৌ আয়ানের কথার কোনো জবাব দিল না। লজ্জায় সে তার মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের এমন অবস্থা দেখে মুচকি হাসল। তারপর মৌয়ের থুতনি ধরে তার মাথাটা উঁচু করলো। এখনই এমন লজ্জা? বাসর রাতে কি করবি তাহলে? আয়ানের এ কথাটা মৌয়ের লজ্জার পরিমাণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সে আর কোনো উপায় না পেয়ে আয়ানের বুকে মাথা রাখল। আয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরল। এভাবে বেশ কিছুক্ষণ দুজন এমনই ছিল। ধীরে ধীরে মৌ তার মাথাটা উঠালো। আয়ানও তাকে ছেড়ে দিল। দুজনে এখনো চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়ান মুখ খুলল। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি কাউকে এতটাই ভালোবেসে ফেলবো। আমি নিজেও কখনো এমন চিন্তা করিনি। জানিস, তোকে ছাড়া এই কয়টা দিন কেমন কেটেছে আমার। নিজেকে খুবই একা লাগতো, কেমন যেন অসহায়। তোকে ছাড়া একটা মুহূর্ত কল্পনাও করা দায় আমার জন্য। এর জবাবে আমিও কিছু বলিনি। সে শুধু আয়ানকে জড়িয়ে ধরেছিল। এর মধ্যে হঠাৎ করে ছাদের দরজায় কে যেন নক করে। এতে তারা দুজনে চমকে ওঠে। মৌ তাড়াতাড়ি নিজেকে আয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে ভয়ে ভয়ে বলে, হায় আল্লাহ, এখন ছাদে কে আসলো? আমাদের একসাথে দেখে নিলে তো মান সম্মান কিছুই থাকবে না। এক কাজ করো, তুমি এক সাইডে লুকিয়ে পড়ো। আমি দরজা খুলে সাথে সাথে বের হয়ে যে এসেছে তাকে নিয়ে নিচে চলে যাব। আয়ান মৌয়ের এসব কথা শুনে বলে, আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন? আমরা কি অপরিচিত কেউ নাকি? আমরা স্বামী স্ত্রী, সেভাবে দেখা করাই যায়, কেউ কিছুই বলবে না। না না, তাও কিছু বলা যায় না। আমাকে নিয়ে এরা মজা করুক, আমি তা চাই না। তুমি জলদি লুকিয়ে পড়ো তো এক জায়গায়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, তুই রিল্যাক্স হ। তারপর আয়ান গিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকে আর মৌ গিয়ে দরজা খুলে সে তার চাচি দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে মৌ কিছুটা ঘাবড়ে যায়। চাচি মৌকে ছাদে দেখে বলে যে, কি ব্যাপার এখন ছাদে কি করিস? তেমন কিছু না, ওই একটু খোলা জায়গায় এসেছিলাম। ওইখানে অনেক মানুষজনের ভিতর কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই আর কি। ও, তো কাউকে তো বলে যেতে হয়। তোর এভাবে আসায় সবাই তোকে খুঁজছিল। আচ্ছা, এখন তো পেয়ে গিয়েছ, চলো নিচে যাওয়া যাক। চল। ছাদের থেকে চলে আসার পর মৌ যেন হাফ ছেড়ে বাঁচল, কারণ আয়ানকে চাচি দেখেনি। ওইদিকে আয়ান সুযোগ বুঝে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। চাচি আর মৌ রুমে এসে সবার মাঝে দাঁড়ায়। মৌ চাচি আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখো ভাবি, তোমার মেয়ে ছাদে গিয়েছিল হাওয়া বাতাস খেতে। এদিকে মাহি তার আম্মুর মুখে কথা শুনে বলে, আরে আম্মু, মৌ আপু ছাদে একটা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। মাহির এই কথা শুনে মৌ চোখ বড় করে ফেললো। সে ইশারাই করে মাহিকে বলছে চুপ হয়ে যেতে, কিন্তু সে নিজের মতো বলে যাচ্ছে, আম্মু জানো, ও ভাইয়াটা না আমাকে চকলেট দিয়ে বলেছিল যে মৌ আপুকে ছাদে ডেকে নিয়ে যেতে। চাচি তো মাহির এই কথা শুনে ব্রু কুঁচকিয়ে একবার মাহির দিকে তাকায়, তো আবার মৌয়ের দিকে তাকায়। মৌ তো লজ্জায় মাথা নিচু করে আছে। মনে মনে সে বলছে, যেটার ভয়ে ছিলাম সেটাই হলো। এবার সবাই আমার ইজ্জতের ফালুদা বানায় ছাড়বে।
মাহির বাচ্চা মাহি, তোকে তো আমার মন চাচ্ছে মেহেদির মধ্যে ছেড়ে দিউ। চাষি বলল, কিরে মৌ, মাহি কি বলছে? কে দেখা করতে এসেছিল? কই কেউ না তো চাষি, কে দেখা করতে আসবে? এর মধ্যে আবার মৌয়ের মামাতো বোন সীমা এসে বলল, মিথ্যা বলছিস কেন? আরে চাষি, আমি বলি, আয়ান ভাইয়া দেখা করতে এসেছিল। এই কথা শুনে সব একসাথে বলে উঠল, ও এই কথা। চাষি বলল, আমাদের জামাই তো দেখছি বড়ই অধৈর্যবান মানুষ, পরশুই তো মন ভরে দেখতে পেত। সাথে আবার মামি যোগ দিল। আরে অধৈর্যবান কেন বলছেন? জামাই তো আমাদের হেভি রোমান্টিক মানুষ দেখছি। সীমা আবার তালে তাল মিলালো, আমাদের দুলাভাই মৌকে কত ভালোবাসে দেখেছ? এতদিন কাছেই ছিল, শুধু এই কয়দিন আলাদা আছে, তাই দেখা করতে চলে এসেছে। এদের সব কথায় মৌ এত লজ্জা পেল যে তার সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই সে দৌড়িয়ে নিজের রুমে এসে দরজা আটকিয়ে দিল। খাটে বসে সে আয়ানকে হাজারো গালি দিচ্ছে, সাথে মাহিকেও। উফ, কি দরকার ছিল এখানে আসার? 2 দিন না দেখলে কি এমন হয়ে যেত? এজন্যই এখন সবার সামনে যেতেও লজ্জা লাগছে আমার। আবার এই মহিলাটাও চুপ থাকলো না, এভাবে বলার কোন দরকার ছিল? চলবে তো ভিউয়ার্স, গল্পটার আর এক পর্ব আছে। গল্পটা কেমন লেগেছে, এই গল্পটাকে নিয়ে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।